ইরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে দেশটিকে বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। সোমবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই ঘোষণা দেন। তিনি জানান, ইরানের ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল ও শিপিং এই 5টি খাতকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এবং নতুন নিষেধাজ্ঞার তালিকায় ইরান সংশ্লিষ্ট 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজ রয়েছে। পাশাপাশি ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে অন্যান্য দেশগুলোকে সময় দেওয়া হবে বলে জানান বেসেন্ট। ইরানের সব ধরনের আর্থিক লেনদেন এবং আয়ের উৎস বন্ধ করে দেশটিকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে সর্বাত্মক অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে এই অভিযানের ঘোষণা দেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। Today we are launching Operation Economic Outcast to foreclose every other option available to the Iranian regime. তিনি অভিযোগ করেন, প্রায় অর্ধ শতাব্দী ধরে ইরান উপসাগরীয় অঞ্চল সহ বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করে আসছে। তাই ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। Iran now faces a very clear choice with only two paths before them: complete global isolation and a subsistence economy. বেসেন্ট বলেন, এই পদক্ষেপের অংশ হিসেবে ইরানের তেল চোরাচালান এবং নিষেধাজ্ঞা এড়ানোর সবগুলো পথ বন্ধ করতে ট্রেজারি ডিপার্টমেন্ট কঠোর নীতি প্রয়োগ করতে যাচ্ছে। এর মাধ্যমে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং দেশটির শাসক গোষ্ঠীকে অর্থায়নকারী প্রতিটি আয়ের উৎস বন্ধ হবে বলে দাবি তার। We are enforcing a zero leakage approach. There will be no minimal breathing space for the regime to rebuild its capacity to inflict terror. 5টি প্রধান খাতকে এই নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান ট্রেজারি সেক্রেটারি। Digital assets, technology, gold, aviation, and shipping. These measures broaden secondary sanctions risk. তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে অন্য দেশগুলোর প্রতিও আহ্বান জানান বেসেন্ট। পাশাপাশি কোনো দেশ এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন তিনি। That they should be prepared to face U.S. sanctions, and no one is above this. We are going to hold. ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য প্রতিটি দেশকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে বলেও জানান বেসেন্ট। Any entity that facilitates money laundering on behalf of Iran will be removed from the U.S. dollar system. The clock just started ticking. এরই মধ্যে ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল ইরানের সঙ্গে সংশ্লিষ্ট 60টিরও বেশি সংস্থা, ব্যক্তি এবং জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে বলেও জানান তিনি। That enable the Iranian regime to procure illicit nuclear and missile technology, conduct cyber operations, and generate oil revenue. এছাড়া কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান অটোয়া যেন ভালো মনোভাব নিয়ে ও আন্তরিকভাবে আলোচনার টেবিলে ফিরে আসে। They were offered quite a good deal last week. They chose to reject it. ঝড়ের প্রায় 2 সপ্তাহ পরও ইন্ডিয়ানার গ্যারি শহরের হাজারো বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় খাবার সংরক্ষণ, রান্না ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। তবে ত্রাণের পাশাপাশি বাসিন্দাদের প্রধান দাবি দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয়া। স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, গ্যারির অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ মঙ্গলবার রাত 11:59 মধ্যে ফিরিয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে। গত 11 আগস্টের ভয়াবহ ঝড়ের পর ইন্ডিয়ানা স্টেটের গ্যারি শহরের হাজারো বাসিন্দা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ঝড়ের 2 সপ্তাহ পরও বিদ্যুৎ না থাকায় তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা। Survival mode, no lights. Everything that I had in the fridge is gone, spoiled. সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও ফুড ব্লগার কিথ লি, NBA তারকা টাইরিজ হ্যালিবার্টন, স্যালভেশন আর্মি সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। বাসিন্দাদের মধ্যে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তারা। ত্রাণ কার্যক্রম কিছুটা স্বস্তি দিলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে শহরটির ভুক্তভোগী বাসিন্দাদের, যাদের মধ্যে 70 বছর বয়সী উইলেট রাইট একজন। We still got to go back to our homes in the black, in the dark, with no electricity. 4 সন্তানের বাবা টেরি বার্ডো দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন। You got to think about Gary is predominantly black.
And look how they treating us. It's terrible out here, man. তবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দার্ন ইন্ডিয়ানা পাবলিক সার্ভিস কোম্পানি জানিয়েছে মঙ্গলবার রাতের মধ্যে গ্যারি শহরের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছেন তারা। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ ইউসুফের মরদেহ বাংলাদেশে পাঠানোর অর্থ জোগাতে তহবিল গঠন করা হয়েছে। গোফান্ডমিতে এই তহবিলের মাধ্যমে $24,000 অর্থ উত্তোলন করা হবে। আগ্রহী যে কেউ অর্থ সহায়তা পাঠাতে পারবেন। গত শনিবার রাতে ব্রুকলিনের আমেরিকান ব্রেস্ট রেস্টুরেন্টে কাজ করার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশে তার 2 কন্যা এবং স্ত্রী আছেন। মেইল ইন ভোট সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নের পথ আপাতত খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন নাগরিকদের তালিকা তৈরি এবং মেইল ইন ব্যালটের যোগ্যতা নির্ধারণের নতুন প্রক্রিয়া এগিয়ে নিতে পারবে। তবে আদালতের এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। অন্য একটি স্থগিতাদেশ বহাল থাকায় পুরো পরিকল্পনা এখনই কার্যকর করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে নির্বাহী আদেশটি সাংবিধানিক কিনা সেই প্রশ্নেও সুপ্রিম কোর্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। নির্বাহী আদেশ অনুযায়ী হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট স্টেট ভিত্তিক নাগরিক তালিকা তৈরি করে নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাবে। একই সঙ্গে ইউএস পোস্টাল সার্ভিসকে মেইল ইন ব্যালট পাওয়ার যোগ্য ভোটারদের তালিকা নিয়ে নতুন নিয়ম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসন এসব প্রস্তুতি এগিয়ে নিতে পারবে। We as a Republican Party are going to do everything possible that we get rid of mail-in ballots. We're going to start with an executive order that's being written right now. সাংবাদিক ও আইন বিশ্লেষক লিসা রুবিন বলেন, ট্রাম্পের নির্বাহী আদেশের কয়েকটি ধারা স্টেটগুলো নির্বাচন পরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নাগরিক তালিকা ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখার ক্ষেত্রে ভুলের কারণে বৈধ ভোটারদেরও অযোগ্য হিসেবে চিহ্নিত করার ঝুঁকি রয়েছে। প্রোটেক্ট ডেমোক্রেসির সহ-প্রতিষ্ঠাতা ইয়ান বাসিন বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে শুধু প্রযুক্তিগত আইনি বিষয় হিসেবে দেখলে এর বৃহত্তর প্রভাব উপেক্ষিত হতে পারে। তার মতে নির্বাচন পরিচালনার ক্ষমতা স্টেট ও স্থানীয় কর্তৃপক্ষের হাতে থাকার সাংবিধানিক কাঠামোর বিপরীতে ট্রাম্প প্রশাসন নির্বাহী ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। তবে তিনি জানান, আরও একটি স্থগিতাদেশ বহাল থাকায় আইনি লড়াই এখনও শেষ হয়নি। আইনজীবী অ্যান্ড্রিউ ওয়েস্টম্যান সতর্ক করেন, সিদ্ধান্তটি নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো ঠিক হবে না। তার মতে আদালত এখনও নির্বাহী আদেশ বা ভবিষ্যতে ইউএস পোস্টাল সার্ভিসের নেওয়া পদক্ষেপ আইনসম্মত কিনা সে বিষয়ে রায় দেয়নি। প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এডি গ্লড বলেন, আদালত ট্রাম্প প্রশাসনকে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য আরও বিস্তৃত সুযোগ দিয়েছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। তার মতে বিষয়টি শুধু ট্রাম্পকে ঘিরে নয়, তার চারপাশের সহযোগীদের ভূমিকার উপরও এর প্রভাব নির্ভর করবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনকে মেইল ইন ভোট নিয়ে পরিকল্পনা এগিয়ে নেওয়ার সুযোগ দিলেও এর চূড়ান্ত বৈধতা এখনও নির্ধারিত হয়নি। আমেরিকার কোনো চাপের কাছে কানাডা নতি স্বীকার করবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার কানাডার কুইবেকে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাণিজ্য আলোচনায় ফিরতে হলে আমেরিকাকে অবশ্যই কানাডার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সমমর্যাদার প্রতি সম্মান দেখাতে হবে। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডও প্রেসিডেন্ট ট্রাম্পের চাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কানাডার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন। দেশটির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। আমেরিকার সঙ্গে বাণিজ্য বিরোধ ক্রমেই তীব্র হলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার কানাডার কুইবেকে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমেরিকার সঙ্গে আলোচনার লক্ষ্য যে কোনো মূল্য বা যে কোনো সময়সীমার মধ্যে চুক্তি করা নয়, বরং কানাডার জনগণের জন্য সর্বোত্তম চুক্তি নিশ্চিত করা। It's not a surprise for us that the U.S. would take some form of reprisal to our response to their unjustified tariff, which was on top of other unjustified tariffs. That's not a surprise. কার্নি আরো বলেন, ওয়াশিংটন যদি সঠিক মনোভাব নিয়ে এবং কানাডার সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে আলোচনার টেবিলে ফিরে আসে, তবে একটি পারস্পরিক লাভজনক চুক্তি সম্ভব। When the Americans go to the negotiation table first with the right attitude towards our industries and a true partnership, of course we'll come to the negotiating table. তিনি স্পষ্ট জানান, কানাডা সবসময় নিজের স্বার্থ রক্ষা করবে এবং কোন অবস্থাতেই আমেরিকার কোনো অধীনস্থ অংশীদার হিসেবে বাণিজ্য করবেন না তারা। But an attitude at the negotiation table that Canada is a subsidiary of the United States, the Canadian industry is going to be disadvantaged relative to American industry,
that we're going to set up terms so that over time Canadian industry is going to face constant headwinds. That's not something we're going to accept. কানাডার অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। I can go back and forth with Trump. You know, I'm just not gonna take the bait. This guy's a loser. He's gonna be a loser. And simple as that. We're going to fight with everything we have. ট্রাম্পকে একজন স্বৈরশাসকের সঙ্গে তুলনা করে তিনি বলেন কানাডার ইস্পাত ও অটোমোবাইল খাতকে ধ্বংস করতে আমেরিকা যে চাপ সৃষ্টি করছে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবেন তারা, কোনোভাবেই পিছু হটবেন না। Well, I don't respond to a dictator like President Trump. A bully like President Trump, as I said before. এদিকে মেইনে এক সমাবেশে দেয়া বক্তৃতায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান কানাডার সঙ্গে এখনো আলোচনা চলছে। তিনি অভিযোগ করেন আমেরিকায় চায়নার পণ্য প্রবেশে কানাডাকে ব্যবহার করা হচ্ছে এবং আমেরিকার কিছু পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে কানাডা। Process, but we know that Canada allows itself to be used as a backdoor for Chinese goods. They treat Chinese goods more fairly than they do the goods that come from the people of Maine. এই সময় কানাডাকে স্টেট বলার পর তা মুখ ফসকে বেরিয়ে যায় বলে দাবি করেন ভ্যান্স। We have to remember, Canada is a state. Sorry, Freudian slip. That was actually an accident. কানাডাকে ন্যায্য বাণিজ্য নীতি অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন অন্যায্য বাণিজ্য চর্চার বিরুদ্ধে আমেরিকা পাল্টা ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে। We're sick of that. We are actually going to fight back against unfair trade practices, whether it's coming from China or Canada. অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম আমেরিকার সঙ্গে দ্রুত একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ জানিয়েছেন। তিনি বলেন সম্ভাব্য চুক্তিতে দুই দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে। Marcelo Ebrard está hoy en Estados Unidos. Se va a quedar estos días. শুল্ক কমানোর লক্ষ্যে আমেরিকার সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে আলোচনা চলছে বলেও জানান মেক্সিকোর প্রেসিডেন্ট। শুল্কমুক্ত গরুর মাংস আমদানির সিদ্ধান্ত মাংস প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধাজনক হলেও এতে দেশীয় খামারিরা বড় ধরনের সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করছে খামারিদের সংগঠনগুলো। তাদের দাবি এই সিদ্ধান্ত বর্তমান অর্থনৈতিক সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নয়, বরং এটি স্থানীয় উৎপাদকদের ওপর আরও চাপ তৈরি করবে। ন্যাশনাল ব্ল্যাক ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জন বয়েড এই সিদ্ধান্তকে দেশীয় খামারিদের প্রতি পিঠে ছুরি মারার শামিল বলে মন্তব্য করেছেন। দেশে গবাদি পশুর সংখ্যা গত ৭৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর ফলে বাজারে গরুর মাংসের সরবরাহ কমে যাওয়ায় দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী বর্তমানে খুচরা বাজারে 1 পাউন্ড গরুর মাংসের দাম $10.09। এই সংকট কাটাতে সম্প্রতি ৩০০,০০০ মেট্রিক টন শুল্কমুক্ত গরুর মাংস আমদানির সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই সিদ্ধান্তকে দেশীয় খামারিদের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে অভিহিত করেছে খামারিদের সংগঠনগুলো। তাদের দাবি এই সিদ্ধান্ত কোনোভাবেই দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আসবে না, উল্টো এর ফলে দেশীয় খামারিদের সংকট আরও বাড়তে পারে। ন্যাশনাল ব্ল্যাক ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জন বয়েড বলেন উচ্চ উৎপাদন খরচের কারণে এরই মধ্যে দেশজুড়ে শত শত খামার বন্ধের উপক্রম হয়েছে। এই অবস্থায় ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন তিনি। বয়েড অভিযোগ করেন মাংস প্রক্রিয়াজাতকারী বড় প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিদেশি বাজারকে সুবিধা না দিয়ে দেশীয় খামারিদের জন্য বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যেও তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত কয়েকটি স্টেট এ নিয়ে ক্ষোভ জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য এই সিদ্ধান্ত খারাপ ফল নিয়ে আসতে পারে বলে মনে করছেন হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের সাবেক ডেপুটি ডিরেক্টর ভারত রামামূর্তি। রাজনৈতিক বিশ্লেষক টিম মিলারের মতে মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত দেশের গ্রামীণ ও কৃষিভিত্তিক অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এডি গ্লড বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক খামখেয়ালি সিদ্ধান্ত দেশের বাজার পরিস্থিতিকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশি আমেরিকানদের মাছের চাহিদা মেটাতে নিউ ইয়র্কের রোজন পার্কে আয়োজন করা হয়েছে পিওর ফার্মার্সের ৫ম মাছ মেলা। বাংলাদেশের নদী, হাওর, পুকুরের নানা প্রজাতির বাহারি মাছ নিয়ে আয়োজিত এই মেলায় বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। ক্রেতাদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে মেলার পরিসর আরও বাড়ানোর কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
গত 7ই আগস্ট থেকে শুরু হয়েছে পিওর ফার্মার্সের ৫ম মাছ মেলা। বাংলাদেশি আমেরিকানদের খাবারের প্লেটে দেশি মাছের স্বাদ ফিরিয়ে দিতে মেলায় আনা হয়েছে বাংলাদেশের নদী, হাওর ও পুকুরের নানা প্রজাতির ছোট বড় বাহারি মাছ। পছন্দের মাছ পেয়ে ক্রেতাদের অনেকেই ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে বাড়ি ফিরছেন। ওই হাওরের মাছ আমরা দেশের থেকে খাইছি, অনেক সুস্বাদু। আর ছোট মাছগুলা ওই মলা টলা ওগুলা সেইলে পাওয়া যায় একটু বেশি ওই মাছের মেলায়। এমনি রেগুলার যদি একটা 5 টাকা থাকে, মাছের মেলায় 3টা 10 টাকা থাকে, এরকম আর কি। সব ধরনের মাছ আমরা যেগুলো রেগুলার খাচ্ছি এগুলো পাচ্ছি, ভালো প্রাইসে পাচ্ছি। বাংলাদেশে যেসব মাছের স্বাদে অভ্যস্ত প্রবাসীরা নিউ ইয়র্কে এসে সেই মাছ পাওয়া অনেক সময় কঠিন। তাই পিওর ফার্মার্সের মাছ মেলার খবর পেয়ে শুধু নিউ ইয়র্কই নয়, আশেপাশের বিভিন্ন স্টেট থেকেও ছুটে আসছেন মাছ প্রেমীরা। ইলিশ মাছটা আসলে এটা একটা ফেভারিট মাছ যদিও, এবং আমরা এখানে পাই, সুলভ মূল্যে পাই। আসলে এখান থেকে আমরা সবসময় এখানে আসি বা বাজার করি, আমাদের এই জন্য সুবিধা আছে, যেমন আমরা এখানে ইলিশ মাছটা অ্যাভেলেবেল পাই। আমি জানছি পিওর সুপার মার্কেটে 4 মাস পর পর 1-2বার মাছের মেলা হয় আর কি। এই জন্য আমরা যারা ফ্যামিলি আছে নিউ ইয়র্কে থাকি, আমাদের জন্য অনেক একটা সুবিধা আছে এখানে। রুই, মৃগেল, তারপরে দিয়ে আপনার এই যে আমার ফেভারিট মাছ হচ্ছে আপনার কোরাল। ফ্যামিলির জন্য বেটার, সবাই যেহেতু পরিবার পরিজন নিয়ে থাকে, বাজার করতে হয়, মাছ প্রয়োজন। ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রতি বছর বাংলাদেশ থেকে নানা প্রজাতির মাছ নিয়ে আসছেন পিওর ফার্মার্স। 2024 সাল থেকে বছরে 2বার আয়োজন করা হচ্ছে এই মাছ মেলা। ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে মেলার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। মেলাটা আসলে আমরা ইউজুয়ালি আয়োজন করে থাকি যেন মানুষ কম দামে ভালো কিছু মাছ পেয়ে থাকে এবং একটা উৎসব মুখর পরিবেশে যেন শপিং করতে পারে। সেই বাংলাদেশের হাট বাজারের ফিলটা দেওয়ার জন্যই আমাদের এই আয়োজনটা করা। আগামী 31শে অগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে পিওর ফার্মার্সের এই মাছ মেলা। ট্রাম্প প্রশাসনের অর্জন ধরে রাখতে এবং কংগ্রেস ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ঠেকাতে রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার মেইনে এক নির্বাচনী সমাবেশে আহ্বান জানান তিনি। অন্যদিকে উইসকনসিনের ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেন, পেন্টাগনের আমলাতান্ত্রিক জটিলতা কমাতে কাজ করছে ট্রাম্প প্রশাসন। সামরিক সক্ষমতা বাড়াতে $1.5 ট্রিলিয়ন ডিফেন্স বাজেটের প্রস্তাবও তুলে ধরেন তিনি। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করতে জোর প্রচারণায় অংশ নিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার মেইনের ব্রোয়ার শহরে রিপাবলিকান সেনেটর প্রার্থী সুজান কলিন্স, কংগ্রেসম্যান প্রার্থী পল লোপেজ এবং গভর্নর প্রার্থী ববি চার্লসকে সমর্থনে এক সমাবেশে অংশ নেন তিনি। ভাইস প্রেসিডেন্ট বলেন, রিপাবলিকানরা সাধারণ মানুষের পাশে আছে। ব্রোয়ার শহর যেন পিছিয়ে না পড়ে বরং এগিয়ে যায় ভোটারদেরই তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। কর ছাড়, ওষুধের দাম কমানো সহ দেশের মানুষের জন্য ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ভ্যান্স। ডেমোক্র্যাটদের অর্থনৈতিক ও রাজনৈতিক নীতিগুলোকে সমাজতন্ত্রের সাথে তুলনা করে এর কঠোর সমালোচনা করেন ভাইস প্রেসিডেন্ট। বিপরীতে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে উইসকনসিনের অসকোশ শহরে উইন্ডম্যান রিজিওনাল এয়ারফিল্ডে এক অনুষ্ঠানে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ দাবি করেন, ট্রাম্প প্রশাসনের সময়ে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি পেয়েছে পেন্টাগন। ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক কোম্পানিগুলোকে প্রতিরক্ষা শিল্পে অংশ নিতে উৎসাহিত করছে বলেও জানান হেগসেথ। সামরিক বাহিনীর উন্নয়নের লক্ষ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট হিসেবে কংগ্রেসের কাছে $1.5 ট্রিলিয়ন চাওয়া হয়েছে বলেও জানান তিনি। 2024 সালের নভেম্বর থেকে দেশের সামরিক বাহিনীতে গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান ডিফেন্স সেক্রেটারি। তিনি বলেন, আমেরিকান আর্মিকে এমন শক্তিশালী করে তুলতে চান যাতে শত্রুরা কখনো পরীক্ষা করারও সাহস না পায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের শিক্ষা ব্যবস্থাকে উগ্র মতাদর্শ থেকে মুক্ত করার দাবি করেছেন। তার অভিযোগ, আগের প্রশাসনের সময় স্কুল পর্যায়ে এমন কিছু আদর্শ নীতি চাপিয়ে দেওয়া হয় যা শিক্ষার মূল লক্ষ্য থেকে সরে যায়। ট্রাম্প বলেন, তার প্রশাসন এখন এসব পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থায় অভিভাবকদের ভূমিকা বাড়াচ্ছে এবং মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিচ্ছে। দেশের এডুকেশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, আগের প্রশাসনের সময়ে এডুকেশন ব্যবস্থাকে রাজনৈতিক ও আদর্শিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।
ট্রাম্পের অভিযোগ, আগের প্রশাসনের সময়ে ক্রিটিক্যাল রেস থিওরি এবং ট্রান্সজেন্ডার আদর্শের মতো বিষয় শিশুদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, স্কুল বোর্ডের বৈঠকে দেশপ্রেমিক অভিভাবকদের লক্ষ্যবস্তু করতে FBI ব্যবহার করা হয়েছিল এবং অনেক সরকারি স্কুল শিক্ষার মৌলিক বিষয়গুলোতেও কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প বলেন, তার প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এসব নীতি পরিবর্তনে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, সরকারি স্কুলে ক্রিটিক্যাল রেস থিওরি ও ট্রান্সজেন্ডার আদর্শ নিষিদ্ধ করতে নির্বাহী আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়েদের খেলাধুলায় পুরুষদের অংশগ্রহণ বন্ধের নীতিও কার্যকর করা হয়েছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মূল দায়িত্ব অভিভাবকদের হাতে ফিরিয়ে দিতে কাজ করছে তার প্রশাসন। তার মতে, সন্তানদের জন্য কোন ধরনের শিক্ষা সবচেয়ে উপযুক্ত সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিভাবকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেশের শিক্ষায় ব্যয়ের পরিমাণ নিয়েও কথা বলেন ট্রাম্প। তার দাবি, আমেরিকা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় এডুকেশনে প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করে, কিন্তু শিক্ষার্থীদের ফলাফল সেই বিনিয়োগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এডুকেশন ফ্রিডম ও স্কুল চয়েস বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, এডুকেশন ফ্রিডম ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে অভিভাবকদের নিজেদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চমানের স্কুল বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ট্রাম্প আরও জানান, ফেডারেল এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু করে এডুকেশনের নিয়ন্ত্রণ ওয়াশিংটন থেকে স্টেটগুলোর হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকমান বলেন, ট্রাম্প প্রশাসন এডুকেশন ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ওয়াশিংটনের আমলাতন্ত্র থেকে সরিয়ে স্টেট, স্থানীয় নেতা, শিক্ষক ও অভিভাবকদের হাতে দিচ্ছে। ম্যাকমানারা বলেন, এডুকেশন ফ্রিডম ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে 50 মিলিয়নের বেশি যোগ্য শিশুর পরিবার নিজেদের সন্তানের জন্য উপযুক্ত শিক্ষার পথ বেছে নেওয়ার সুযোগ পাবে। ইউএস ওপেনের মূল প্রতিযোগিতা শুরুর আগে নিউইয়র্কের ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে শুরু হয়েছে ফ্যান উইক। বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকায় টেনিস প্রেমীদের পাশাপাশি কৌতূহলী দর্শকদেরও ভিড় জমেছে ফ্ল্যাশিং মিডোজে। বিভিন্ন ব্র্যান্ডের স্টল, খেলোয়াড়দের অনুশীলন দেখা, ফটোগ্রাফ সংগ্রহ এবং নানা বিনোদনমূলক আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এবারের ফ্যান উইক চলবে 29 অগস্ট পর্যন্ত। এরপর 30 অগস্ট শুরু হবে ইউএস ওপেনের পুরুষ ও নারী সিঙ্গলসের মূল ড্র। ইউএস ওপেন ফ্যান উইকের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হলো এখানে শুধু নিয়মিত টেনিস দর্শক নয়, নিউ ইয়র্ক ঘুরতে আসা এবং টেনিস নিয়ে খুব বেশি আগ্রহী নন এমন দর্শকরাও অংশ নিচ্ছেন। সাবেক পেশাদার টেনিস খেলোয়াড় ব্রেন্ডা শুলস ম্যাকার্থির মতে, অন্য গ্র্যান্ড স্ল্যামের তুলনায় এখানকার দর্শকদের বৈচিত্র্য বেশি এবং পরিবেশও তুলনামূলকভাবে বেশি প্রাণবন্ত। ফ্যান উইকে প্রবেশ বিনামূল্যে হলেও কিছু নির্দিষ্ট আয়োজনের জন্য অর্থ দিতে হয়। দর্শকদের জন্য রয়েছে বিভিন্ন কর্পোরেট স্টল, টেনিস বলের পিট এবং নানা ধরনের প্রচারণামূলক আয়োজন। IHG হোটেলস, এমিরেটস এয়ারলাইন্স, স্টিফানি ও আমেরিকান এক্সপ্রেস সহ বিভিন্ন ব্র্যান্ড নিজেদের স্টল নিয়ে হাজির হয়েছে। নিউ ইয়র্কের অবসরপ্রাপ্ত বাসিন্দা ডোরিন মেলিয়েট জানান, তিনি বিভিন্ন স্টল ঘুরে উপহার সংগ্রহ করছেন। It's so different than some of the other Grand Slams. So what's different about this is that there's a lot of people just coming to the US Open just as a কানেটিকাটের 10 বছর বয়সী সাইমন স্টেইন বলেন, বিনামূল্যে খেলোয়াড়দের অনুশীলন দেখা এবং অটোগ্রাফ নেওয়ার সুযোগটাই তার কাছে সবচেয়ে আকর্ষণীয়। 11 বছর বয়সী রেড ওয়েলডন জানায়, কার্লোস আলকারাজ তার প্রিয় খেলোয়াড়। It's free, we can see all the players practice, we can get our balls signed, it's a fun experience. I really enjoy seeing Alcaraz play. He's probably my favorite tennis player. নিউ জার্সির 14 বছর বয়সী কেভান ডনেলি এবং লং আইল্যান্ডের গ্রেসন প্রিন্সও ফ্যান উইকের পরিবেশ উপভোগ করছেন। প্রিন্স বলেন, ইউএস ওপেনের পেশাদারদের কাছ থেকে শেখার সুযোগ তাদের ভবিষ্যতে এই পর্যায়ে খেলার স্বপ্নকে আরো উৎসাহিত করছে। We want to watch some good action. We got Jordan Lee playing on court 11. Yeah, I love this so much. Shout out to free yogurt. I love the free yogurt. It's so good. টেনিস শিক্ষক প্যাম ডডম্যান ও ক্রিশ্চিয়ান কোকারও এবার প্রতিযোগিতায় কোকো গফ, আলেকজান্ডার এয়ালা, টেইলর ফ্রিটজ, আর্থার ফিল্ডস ও বেনাস উইলিয়ামস সহ একাধিক খেলোয়াড়কে নিয়ে আগ্রহের কথা জানান। Coco's always great. Eala is fantastic. It's always nice seeing Venus. I don't know how far she'll get, but it's nice we were out seeing her practice. And কয়েকজন তরুণ দর্শকের কাছে স্কুল শুরুর আগে বন্ধুদের সঙ্গে এখানে সময় কাটানোই গ্রীষ্ম শেষ করার দারুণ উপায়। মঙ্গলবার ফ্লাশিং মিডোজে দীর্ঘ প্রতীক্ষার পর ভক্তদের সামনে হাজির হবেন রজার ফেদেরার। আর্থার অ্যাশ স্টেডিয়ামে তার সঙ্গে থাকবেন অ্যান্ডি রডিক, আন্দ্রে আগাসি ও জন ম্যাকেনরো। একই দিনে সেরেনা উইলিয়ামস কার্লোস আলকারাজের সঙ্গে মিক্সড ডাবলস খেলবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।